জেরিন হন্তদন্ত হয়ে ছুটছে তার বাবার ক্যাবিনের দিকে, যিনি এখন জীবনের শেষ মুহূর্তে লড়ছেন। কিন্তু হুট করেই মনিটরের আলোটা নিভে গেল। তার বাবার হৃদস্পন্দন চিরতরে থেমে গেল। তবে শোকের এই মুহূর্তে জেরিন কিন্তু একা নয়। তার সৎ মা আর সৎ বোনেরা এমনভাবে কান্না জুড়ে দিল যেন তাদের আকাশটাই ভেঙে পড়েছে। তবে এই গল্পের শুরুটা হয়েছিল আজ থেকে ঠিক ২০ বছর আগে, যখন তার বাবা এই মহিলার প্রেমে পড়েছিলেন। প্রথম দেখাতেই প্রেম, তাও আবার মারাত্মক লেভেলের তীব্র। সম্পর্ক এতটাই দ্রুত এগোয় যে বাবা সেই মহিলা আর তার ২ মেয়েকে নিয়ে একই ছাদতলায় থাকা শুরু করেন। মৃত্যুর ঠিক আগ মুহূর্তে বাবা জেরিনের কানে কানে ফিসফিস করে বলে গিয়েছিলেন যে ড্রয়ারের ভেতর তিনি তার জন্য একটা ছোট উপহার রেখে গেছেন। এখন উপহারের কথা শুনলে যে কেউ ভাবতেই পারে ভেতরে নিশ্চয়ই টাকা পয়সা কিংবা সোনাদানা কিছু একটা থাকবে। কিন্তু না, সেখানে ছিল কেবল একটা চিঠি। চিঠিতে তার বাবা তাকে একটা উপদেশ আর অদ্ভুত এক মিশনের কথা লিখে গেছেন। মিশনটা হলো চন্দাং হোটেলে চাকরি করতে হবে, যেখানে গেলে সে এমন এক ধনী মানুষের দেখা পাবে যে তার সারা জীবনের দায়িত্ব নিতে পারবে। আর ঠিক এখান থেকেই জেরিনের জীবনের আসল গোলমালটা শুরু হয়ে যায়। এখন আমরা দেখতে পাই চন্দাং হোটেলকে, যেটা দেখতে এতটাই রাজকীয় আর ঝলমলে যে আমার ভবিষ্যতের চেয়েও বেশি উজ্জ্বল। এই হোটেলের মালিক একজন চরম ধনী হ্যান্ডসাম যুবক, তবে স্বভাবটা তার ভীষণ অহংকারী। যখন তার অ্যাসিস্ট্যান্ট এসে জানালো যে হোটেলের লভ্যাংশ একদম পাতাল মুখে নেমে গেছে, সে তখন বিন্দুমাত্র গা না করে অহংকারের সাথে বলল, তাতে কিচ্ছু যায় আসে না, আমাদের প্রচুর টাকা আছে। এর মধ্যেই চামিং তার এক বান্ধবীর ফোন পায়। সে জানায় যে তার চেনা এক মানুষের বিয়ে এই চন্দাং হোটেলেই হতে যাচ্ছে। এই কথা শুনে চামিনের মনে হলো ভাগ্য যেন তার জন্য একটা বিশাল বড় সুযোগের দরজা খুলে দিল। এদিকে চামিন ছাতা হাতে এমন ভাব নিয়ে হেঁটে বেড়াচ্ছে যেন সে কেবল ধনীই নয়, চরম অভিজাতও বটে। কিন্তু বিয়ের ঠিক আগ মুহূর্তে এক লোক এসে পুরো আয়োজনটা বরবাদ করার চেষ্টা করতে থাকে। তখন আমাদের এই রাজপুত্র কি আর চুপ করে বসে থাকতে পারে? সে নিজের হাতের ছাতা দিয়েই লোকটার মুখোমুখি হয় এবং সবার সামনে তাকে চরমভাবে অপমান করে তাড়িয়ে দেয়। বিয়ের অনুষ্ঠানে চারদিকের পরিবেশটা বেশ আনন্দঘন ছিল, কিন্তু জেরিনের মনের ভেতর একটা বড় শূন্যতা কাজ করছিল। সে সবসময় স্বপ্ন দেখত তার বাবা একদিন তার হাত ধরে বিয়ের পিঁড়িতে নিয়ে যাবেন। অন্যদিকে রাজপুত্র চামিন অনুভব করতে পারছিল যে ওখানকার সব মেয়ের চোখ শুধু তারই দিকে। তার কাছে এই সমস্ত মেয়েরা স্রেফ পাথরের টুকরোর মতো, যারা কেবল তার একটুখানি সুনজর আর টাকার পেছনে ঘুরপা খাচ্ছে। অনুষ্ঠান শেষে চামিনের পকেট রুমালটা বাতাসে উড়ে চলে যায় আর সে অত্যন্ত উদাসীনভাবে সেখান থেকে চলে যায়। কিন্তু ভাগ্য বা কাকতালীয় যাই বলা হোক না কেন, রুমালটা গিয়ে পড়ে আমাদের এই মেয়ের হাতে। রুমালের ওপর হোটেলের লোগোটা দেখে তার মনে হলো হয়তো এবার ভাগ্য তার দিকে একটু হলেও মুখ তুলে তাকাবে। তবে এই আনন্দের স্থায়িত্ব খুব বেশি সময় থাকলো না। বাড়ি ফিরতেই সৎমা তাকে একটা মারাত্মক বোমা ফাটানো খবর দিল। সে নাকি মা হতে চলেছে। বিপদের ওপর আবার আপদ হিসেবে জেরিন জানতে পারল যে তার বাবা কোনো টাকা পয়সা রেখে যাননি, বরং রেখে গেছেন একগাদা দেনা। অবস্থা এতটাই খারাপ যে ব্যাংক থেকে যে কোনো সময় তাদের বাড়িটা ক্রোক করে নেবে। সৎমা নিরুপায় হয়ে নাচের ক্লাস করিয়ে টাকা জোগাড় করার আপ্রাণ চেষ্টা করছিল, কিন্তু শরীরের ওপর এত ধকল সে সহ্য করতে পারল না। হুট করে মাথা ঘুরে পড়ে গিয়ে সে সোজা হাসপাতালে ভর্তি হলো। এই কঠিন সময়ে বাবার দেওয়া সেই উপদেশের কথা জেরিনের মনে পড়ে গেল। সে সিদ্ধান্ত নিল এবার ডনচান হোটেলে গিয়ে চাকরির জন্য ইন্টারভিউ দেওয়ার সময় চলে এসেছে। নিজেকে তৈরি করার জন্য টানা ৩০ দিন সে কঠিন নিয়মকানুন মেনে চলল। একদম মেপে মেপে খাওয়া, রূপচর্চা আর ইন্টারভিউয়ের প্রস্তুতি, যেন এই ইন্টারভিউটা তার জীবনের সবচেয়ে বড় পরীক্ষা। অবশেষে সেই মাহেন্দ্রক্ষণ চলে এলো। জেরিন যখন হোটেলের সিঁড়ি দিয়ে ওপরে উঠছিল, ঠিক তখন তার পায়ের জুতোটা ফসকে নিচে পড়ে গেল। জুতোটা ধরার জন্য সে একছুটে নিচে নেমে এলো, কিন্তু গিয়ে দেখে জুতোটা কার হাতে? আমাদের সেই সুদর্শন অথচ চরম অহংকারী রাজপুত্রের হাতে। সেই রাজবাড়ি খিটখিটে লোকটা তাকে দেখেই সরাসরি বলে বসল, আমি তোমাকে ধ্বংস করে দেব। জেরিন তো ১ সেকেন্ডের জন্য এসএচওসিকে কিডি হয়ে ভেবেই বসেছিল লোকটা বুঝি বলছে আমি তোমাকে জয় করে নেব, কিন্তু আসল ব্যাপার তা ছিল না। জুতোটা গিয়ে সরাসরি লোকটার মাথায় লেগেছিল, আর এখন সে জেরিনকে খুনের চেষ্টার দায়ে অভিযুক্ত করছে। জেরিন চরম ভয় পেয়ে বোঝানোর চেষ্টা করলো যে এটা স্রেফ একটা দুর্ঘটনা ছিল, কিন্তু লোকটা এতটাই বাতিগ্রস্ত যে সবকিছুর মধ্যেই ষড়যন্ত্রের গন্ধ খুঁজে পাচ্ছিল। এই সমস্ত আজব নাটক দেখতে দেখতে বিরক্ত হয়ে জেরিন উত্তর দিল, আমি যদি আসলেই তোমাকে খুন করতে চাইতাম তাহলে তুমি এতক্ষণে মরেই ভূত হয়ে যেতে। তার এই সপাটে জবাবে লোকটা পুরোপুরি এসএচওসিকিডি হয়ে তাকিয়ে রইল। এই ঝামেলার পর জেরিন কোনো মতে ওয়াশরুমে ছুটে গেল নিজেকে একটু গুছিয়ে নেওয়ার জন্য। মনের ভেতর নিজেকে বারবার বলতে থাকলো, পজিটিভ থাকো জেরিন, যা হয়েছে সব ভুলে যাও আর ইন্টারভিউতে মন দাও। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, ইন্টারভিউ রুমে গিয়ে সে দেখে সেই অহংকারী লোকটাই আসলে এই হোটেলের মালিক এবং সর্বেসর্বা। সে জেরিনকে দেখা মাত্রই খোঁচাতে শুরু করলো এবং এক পর্যায়ে জেরিনের ধৈর্যের বাঁধ ভেঙে গেল। সে বানিয়ে বানিয়ে এক ডাইনির রূপ ধরে চামিনকে এমন এক ভয়ানক অভিশাপ দিয়ে বসলো যে চামিন দ্বিতীয়বারের মতো মারাত্মক ভয় পেয়ে গেল। রাতে এই নিয়ে বান্ধবীর সাথে বসে ২-৪ পেগ গিলতে গিলতে সে মনের সব ক্ষোভ উগরে দিল। তার বান্ধবীও একদম ঠোঁট কাটা, সরাসরি মুখ ফসকে বলে দিল, তুই নিজের জীবনের সবচেয়ে বড় সুযোগটা হাতছাড়া করলি, এবার পিৎজা ডেলিভারি দেওয়ার জন্য তৈরি হো। এদিকে রাজপুত্র চামিনের রাতে চোখের পাতা এক হচ্ছিল না। জেরিনের সেই অদ্ভুত চেহারাটা বারবার তার চোখের সামনে ভেসে উঠছিল, যেন তার মস্তিষ্কটা ওই মেয়ের সাথে আঠা দিয়ে লেগে গেছে। পরের দিন সকাল সকাল জেরিন চামিনের কাছ থেকে একটা ফোন পায়। সে তো অবাক। চামিন তাকে কোম্পানিতে চাকরি পাওয়ার জন্য অভিনন্দন জানাচ্ছে।
প্রথম প্রথম জেরিনের মনে একটু খটকা লাগলো যে এটা আবার কোনো প্রতিশোধ নেওয়ার ফাঁদ নয় তো, কিন্তু যখন সে নিজের বেতন আর সুযোগ সুবিধার কথা জানতে পারল তখন আর ৭-৫ না ভেবে সাথে সাথেই রাজি হয়ে গেল। নিজের রূপ বদলে মিষ্টি গলায় বলল, আপনার সাথে কাজ করতে পারলে আমার ভীষণ ভালো লাগবে। চামিন এই কথা শুনে লজ্জায় একদম লাল হয়ে গেল। কাজের প্রথম দিনেই জেরিনের সাথে চামিনের দেখা হয়। চামিন কোমরে একটা অদ্ভুত বেল্ট বেঁধে এসেছিল, যা দেখে জেরিনের হাসির চোটে পেট ফেটে যাওয়ার উপক্রম হলো। চামিন বরাবরের মতো অহংকার নিয়ে বলল, লোক দেখানো নাটক করার কোনো দরকার নেই, মনে যা আছে সরাসরি বলে ফেলো। জেরিনও আর সুযোগ হাতছাড়া না করে সত্যিটা বলে দিল যে এই বেল্টটা দেখতে একদম সতীত্ব রক্ষার বেল্টের মতো লাগছে। চামিন চরম লজ্জায় পড়ে তক্ষুনি বেল্টটা কোমর থেকে খুলে ফেলল। খুব দ্রুতই অফিসে জেরিনের জন্য একটা ওরিয়েন্টেশন বা স্বাগত অনুষ্ঠানের আয়োজন করা হলো, যেখানে সবাই নিজের নিজের স্বপ্নের কথা শেয়ার করছিল। যখন জেরিনের পালা এলো, সে অকপটে স্বীকার করলো যে সে আসলে একজন সিন্ডারেলা হতে চায়। চামিনের এই কথাটা একদমই পছন্দ হলো না। সে ভাবল মেয়েটা আসলে একটা লোভী, যে কেবল কোনো কোটিপতিকে বিয়ে করে বড়লোক হওয়ার ধান্দা করছে। সে রেগে গিয়ে সিদ্ধান্ত নিল যে এই মেয়েকে সে কোনোভাবেই হোটেলে চাকরি করতে দেবে না। কিন্তু জেরিনও ভীষণ জেদি মেয়ে, সে এত সহজে হার মানার পাত্রী নয়। ফলে দুজনে মিলে একটা চ্যালেঞ্জের চুক্তি করলো। যদি জেরিন জিতে যায় তবে তাকে চাকরিতে পাকাপাকিভাবে রেখে দেওয়া হবে, আর যদি হেরে যায় তবে চন্দাং হোটেলকে চিরতরে বিদায় জানাতে হবে। দুজনের চোখের চাহনি দেখেই বোঝা যাচ্ছিল কেউ কাউকে 1 ইঞ্চি জমিও ছেড়ে দিতে রাজি নয়। প্রথম খেলাটা ছিল শারীরিক শক্তির, আর অবাক হওয়ার কিছু নেই, চামিন সহজেই জিতে গেল। দ্বিতীয় খেলাটা ছিল মদ খেয়ে টিকে থাকার, আর এবার জেরিন তাকে এমনভাবে টেকা দিল যে চামিনের বমি হওয়ার দশা হলো। কোনো রকম দেরি না করে তারা চুক্তিতে সই করে নিল, কিন্তু জেরিন এত বেশি মদ গিলে ফেলেছিল যে তার তক্ষুনি ওয়াশরুমে যাওয়া দরকার ছিল। চামিন তাকে সাহায্য করতে এগিয়ে এলেও জেরিন লজ্জায় বারবার না করে দিচ্ছিল। কিন্তু যখন সে আর সামলাতে পারছিল না, তখন আমাদের রাজপুত্র একেবারে হিরোর মতো এন্ট্রি নিল। সে জেরিনকে কোলপাজা করে তুলে ধরে জীবন মরণপণে একছুটে ওয়াশরুমের দিকে নিয়ে গেল। জেরিন ভেতর থেকে লক্ষ্য করলো যে চামিন বাইরে দাঁড়িয়ে তার জন্য অপেক্ষা করছে, যা দেখে তার মনটা একটু হলেও গলে গেল। বাইরে আসার পর জেরিন বেশ লজ্জাবোধ করছিল, কিন্তু ঠিক তখনই সেখানে দানা এসে হাজির হলো এবং নিজেকে চামিনের বাগদত্তা হিসেবে পরিচয় দিল। আমাদের মেয়ে তো এই কথা শুনে পুরোপুরি SHOCKD হয়ে গেল। সে আর কথা না বাড়িয়ে সাধারণ একটা বিদায় জানিয়ে ওখান থেকে একছুটে পালিয়ে গেল। এখানে এসে আমরা জানতে পারি যে তাদের এই সম্পর্কটা আসলে দুটো কোম্পানির ব্যবসায়িক স্বার্থের এক চুক্তি মাত্র। তাদের মধ্যে আসলে কোনো ভালোবাসার অস্তিত্ব নেই। তবে দানা চায় চামিন যেন একজন হবু বরের দায়িত্ব ঠিকঠাক পালন করে, যাতে সমাজের সামনে তার ইমেজ নষ্ট না হয়। জেরিনের মনটা খুব ভেঙে গেল। সে ভাবল চামিন তার সাথে অবিবাহিত থাকা আর বিয়ে না করার ব্যাপারে মিথ্যা নাটক করেছিল। তার সৎ বোন তাকে সান্ত্বনা দিয়ে বলল, পুরুষ মানুষেরা মেয়েদের পটাতে এমন কত শত মিথ্যার আশ্রয় নেয়। কিন্তু জেরিন কিছুতেই সেই মুহূর্তটা মাথা থেকে বের করতে পারছিল না, যখন চামিন তাকে কোলে তুলে নিয়েছিল। অন্যদিকে চামিনেরও রাতে ঘুম আসছিল না। সেও সেই ক্ষণটির কথা ভেবে মনে মনে রোমাঞ্চিত হচ্ছিল আর লজ্জায় লাল হয়ে যাচ্ছিল। পরের দিন জেরিনের বান্ধবী তাকে জানালো যে সে একটা প্রাপ্তবয়স্কদের রোমান্টিক অডিও বুক তৈরি করেছে এবং সে চায় জেরিন যেন সেটা শোনে। জেরিন সবসময় বান্ধবীর সব পাগলামিতে পাশে থাকলেও এই জিনিস শুনতে সে সাফ মানা করে দিল। অন্যদিকে দানা যখন তার বাবার সাথে বিয়ের ব্যাপারে কথা বলছিল তখন বেশ বিরক্ত হলো। সে তার বাবাকে পরিষ্কার জানিয়ে দিল যে সে যে কোনো মূল্যে বিয়েটা করতে চায়। তার এই আক্রমণাত্মক মনোভাব দেখে স্বয়ং তার বাবাও কিছুটা ভয় পেয়ে গেলেন। সকাল সকাল চামিন জেরিনকে নিয়ে একটু মজা করার চেষ্টা করছিল, কিন্তু জেরিন তখন মোটেও রসিকতার মুডে ছিল না। চামিন ভাবল মেয়েটা হয়তো হিংসায় জ্বলছে কিংবা তার টাকার লোভে তাকে পটানোর চেষ্টা করছে, কিন্তু জেরিন তাকে সোজাসুজি জানিয়ে দিল, তোমার মতো মানসিকভাবে অসুস্থ কোনো মানুষের প্রেমে আমি মরে গেলেও পড়ব না। এরপর হোটেলের একজন কর্মচারী জেরিনকে বাচ্চাদের খেলার জোনটা ঘুরিয়ে দেখাতে নিয়ে গেল, কারণ ধনী পরিবারের বাচ্চারা তাদের একঘেয়ে পড়াশোনা আর কর্তব্যের চাপে শৈশবটা ঠিকঠাক উপভোগ করতে পারে না। আর ঠিক তখনই দেখা গেল চামিন সেই বলের পুলের ভেতর বাচ্চাদের মতো মনের সুখে খেলে বেড়াচ্ছে। তবে এখানেই শেষ নয়, হোটেলে একটা ডেটিং জোনও ছিল, যেখানে কোনো মেয়ে চামিনের সাথে ফ্লার্ট করার চেষ্টা করলেই সে নিজের ছাতা দিয়ে তাদের দূরে সরিয়ে দিত। এরপর চামিন জেরিনকে কঠিন ট্রেনিং দেওয়ার জন্য নিজের সাথে নিয়ে গেল। দানা এই ব্যাপারটা টের পেয়ে গেল এবং কর্মচারীদের কাছ থেকে জানতে পারল যে রাজপুত্রের আসলে একটা গোপন প্ল্যান আছে। চামিন আসলে জেরিনকে একটা উচিত শিক্ষা দিতে চায়, কারণ সে ভাবছে জেরিন এই হোটেলটাকে ধনী পাত্র খোঁজার ফাঁদ হিসেবে ব্যবহার করছে। চামিন তাকে আদেশ দিল হোটেলের সমস্ত ভারী পর্দা হাত দিয়ে কেচে একদম বরফের মতো সাদা করে ফেলতে হবে। জেরিনও দম্বার পাত্রী নয়, সে ছাদের ওপর গিয়ে গান শুনতে শুনতে নাচতে নাচতে পর্দাগুলো শুকাতে দিচ্ছিল। দূর থেকে চামিন এই দৃশ্য দেখে মনে মনে ভাবল, মেয়েটাকে দেখতে তো বেশ মিষ্টি লাগছে। সে এগিয়ে গিয়ে জেরিনের কান থেকে একটা ইয়ারফোন নিজের কানে গুঁজে দিল, কিন্তু ঠিক তখনই গানের ট্র্যাক বদলে গিয়ে তার বান্ধবীর সেই অ্যাডাল্ট অডিও বুকটা বাজা শুরু করলো। দুজনের মাঝেই এক চরম অস্বস্তিকর পরিবেশ তৈরি হলো। জেরিন তাড়াহুড়ো করে ইয়ারফোনটা কেড়ে নিতে গেল, আর ব্যালেন্স হারিয়ে দুজনে একেবারে একে অপরের ওপর আছড়ে পড়ল। চামিন চরম নার্ভাস হয়ে তাকে একটা আস্ত পারভার্ট বলে গালি দিল। জেরিন লজ্জায় কি করবে ভেবে না পেয়ে থমকে রইল, আর চামিন ঝুড়িটা তার মাথার ওপর চাপিয়ে দিয়ে ওখান থেকে ল্যাজ গুটিয়ে পালালো। এরপর দানা এসে চামিনকে চেপে ধরল এবং জিজ্ঞেস করলো সে ওই কর্মচারীকে পছন্দ করে কি না।
চামিন সাথে সাথেই অস্বীকার করলো, কিন্তু দানা তাকে খোঁচা দিয়ে বলল, তোমার কাজে তো অন্য কিছু প্রকাশ পায়, তাহলে চলো, মেয়েটা যে ধনী পাত্রের খোঁজ করছে, আমরাই তাকে সাহায্য করে একটা পাত্র খুঁজে দিই। কাজের শেষে জেরিন যখন হোটেল থেকে বের হচ্ছিল, তখন তার শরীর আর চলছিল না। মনে হচ্ছিল সে যেন কোনো ম্যারাথন দৌড় শেষ করে পা টেনে টেনে হাঁটছে। ঠিক তখনই চামিন একদম সতেজ আর ফুরফুরে মেজাজে তার সামনে এসে স্রেফ তাকে ভেঙাতে শুরু করলো। এরপর জেরিন হাসপাতালে গেল তার সৎ বোনের সাথে দেখা করতে, যে পেশায় একজন ডাক্তার। সেখানে এক তরুণ ডাক্তার জেরিনের কাছে স্বীকার করলো যে সে তার বোনকে পছন্দ করে। সে তাকে একটা আংটি উপহার দিতে চায়, কিন্তু তার আঙুলের সাইজ জানে না। আমাদের মেয়ে আর কি করলো? সে চট করে তার বোনের একটা আংটি চুরি করে এনে সে ডাক্তারকে দিয়ে দিল কাজটা সহজ করার জন্য। ডাক্তারবাবুও এই বিশাল সাহায্য পেয়ে খুশি হয়ে জেরিনকে কিছু টাকা ঋণ হিসেবে দিল। কিন্তু আমাদের জেরিন তো সাধারণ নয়। সে এই টাকা কোনো দরকারি কাজে খরচ না করে সোজা চলে গেল এক গণৎকারের কাছে, যাতে কোনো জাদুটোনা করে কোনো এক কোটিপতিকে তার প্রেমে ফেলে দেওয়া যায়। এদিকে চামিন হাসপাতালে তার বাবাকে দেখতে গেছে, যিনি বিছানায় শুয়ে আছেন। এখানে আমরা জানতে পারি যে তার বাবা চামিনের সাথে দানার বিয়ে দিতে চান, কারণ এই বিয়েটা হলে তারা প্রায় 300 মিলিয়ন টাকা লাভ করতে পারবে। পরদিন কাজে আসতেই চামিন আবার জেরিনকে উত্ত্যক্ত করতে শুরু করলো, কিন্তু এবার জেরিন আর মুখ বুজে থাকলো না। সে সাহসের সাথে তার মুখোমুখি হলো। ঠিক তখনই হুট করে এক ঝলক বাতাস তাদের চারপাশটা ঘিরে ধরল, আর জেরিনের শরীরের সুবাস চামিনকে পুরোপুরি নাড়া দিয়ে গেল। চামিন চরম নার্ভাস হয়ে কি করবে বুঝতে না পেরে মুখ সামলাতে বলে উঠল, তোমার শরীর থেকে দুর্গন্ধ বেরোচ্ছে। জেরিন বেশ কনফিউজড হয়ে ভাবল, লোকটা কি তাহলে তার গরিবের গন্ধ পেয়ে গেল? সে তক্ষুনি ওয়াশরুমে গিয়ে সেন্টের সুগন্ধি গায়ে মাখতে লাগলো, এই ভেবে যে বড়লোকদের শরীর থেকে বুঝি এমনই সুবাস আসে। কিছুক্ষণ পর জেরিন তার ডায়েরির পাতা উল্টাচ্ছিল, যেখানে সে তার স্বপ্নের রাজপুত্রের বিবরণ লিখে রেখেছিল। হুট করে কাগজের টুকরোটা বাতাস উধাও করে নিয়ে গেল এবং গিয়ে ধাক্কা খেল এক লম্বা, সুদর্শন আর ভীষণ অমায়িক যুবকের গায়ে, ঠিক যেমনটা জেরিন স্বপ্নে কল্পনা করত। অসাবধানতাবশত লোকটার শার্টের একটা বোতাম ছিঁড়ে গেল, কিন্তু সেই ছেলেটা পকেট থেকে একটা ছোট্ট সুই সুতার কিট বের করে অত্যন্ত শান্তভাবে বোতামটা লাগিয়ে নিল। জেরিন একদম মুগ্ধ হয়ে চোখ বড় বড় করে তার দিকে তাকিয়ে রইল, আর মনে মনে ভাবল, অবশেষে আমি আমার স্বপ্নের পুরুষকে খুঁজে পেয়েছি। অন্যদিকে চামিন দূর থেকে এই দৃশ্য দেখে হিংসায় জলে পুড়ে খাক হয়ে যাচ্ছিল। জেরিন আর এক মুহূর্তও নষ্ট না করে ছেলেটার মুখোমুখি গিয়ে বসলো, তাকে আরও ভালোভাবে জানার জন্য। ছেলেটা নিজের পরিচয় দিল যে তার নাম গন, সে একজন সিনেমা এবং থিয়েটার ডিরেক্টর। জেরিন পুরোপুরি মুগ্ধ হয়ে তাকে আশ্বস্ত করল যে এই হোটেলে থাকাকালীন সে নিজেই তার সমস্ত দেখভাল করবে। কিন্তু গন জানালো সে এখানে থাকতে পারবে না, কারণ এই হোটেলে মেম্বারশিপ ছাড়া সাধারণ মানুষের থাকার নিয়ম নেই। জেরিন তখন এক অদ্ভুত আত্মবিশ্বাসের সাথে বলে উঠল, কোনো চিন্তা করো না, তোমার জন্য এই নিয়মের ব্যতিক্রম করা হবে। অফিসের ভেতর দানা চামিনকে একটা বাঁকা হাসি দিয়ে উস্কানি দিচ্ছিল যে, তোমার ওই কর্মচারী যখন এই রূপালী রাজপুত্রকে পটিয়ে ফেলবে, তখন সে ডানা মেলে এই হোটেল থেকে উড়ে চলে যাবে। ঠিক তখনই জেরিন রুমে ঢুকে বলতে লাগলো যে গনই হতে পারে তার সেই কাঙ্ক্ষিত রাজপুত্র, এবং সে প্রয়োজনে কেঁদে কেটে হলেও তাকে এখানে থাকার ব্যবস্থা করে ছাড়বে, ভলেই তার মেম্বারশিপ না থাকুক। সবাইকে অবাক করে দিয়ে দানা জেরিনকে সমর্থন করলো এবং বলল, এটা বেশ ভালো আইডিয়া। চামিনের এই ব্যাপারটা ভেতরে ভেতরে ভীষণ জ্বালা দিচ্ছিল, কিন্তু শেষ পর্যন্ত সে দাঁত কিরমির করে রাজি হতে বাধ্য হলো। জেরিনের মাথায় তখন একটা ফন্দি ঘুরছিল। সে গনের সামনে ইচ্ছে করে পা পিছলে পড়ে যাওয়ার ভান করবে, যাতে গন তাকে লুফে নেয়, আর এভাবেই তাদের প্রেমটা জমে উঠবে। কিন্তু তারা বাইরে আসার আগে গন চামিনকে এই বিশেষ অনুমতির জন্য ধন্যবাদ জানালো এবং সম্মানের সাথে হাত বাড়িয়ে দিল। আমাদের রাজপুত্র নিজের চিরচেনা অহংকারী স্টাইলে সেই হ্যান্ডশেক প্রত্যাখ্যান করলো, আর এই মুহূর্তে তাদের দুজনের চোখের চাহনি দেখে মনে হচ্ছিল তারা যেন একে অপরের চরম শত্রু। তারা যখন বাইরে এলো, ভাগ্য তখন নিজের খেলা দেখালো। জেরিন সত্যিই পা পিছলে গেল, আর গন তাকে শক্ত করে ধরে ফেলল। অত্যন্ত শান্ত গলায় সে জেরিনকে বলল, তোমার শরীরের সুবাসটা কিন্তু দারুণ। জেরিনের পেটের ভেতর তখন প্রজাপতি উড়তে শুরু করেছে, এবং সে 100% নিশ্চিত হয়ে গেল যে গনই তার জীবনের আসল মানুষ। জেরিন যেন গনের সাথে বেশি ঘেঁষাঘেঁষি করতে না পারে, সেজন্য চামিন তাকে একগাদা অসম্ভব কাজের দায়িত্ব দিয়ে দিল। এরপর সে নিজের ক্যারাটে ক্লাসে চলে গেল এবং ট্রেনারের ওপর নিজের সমস্ত রাগ ঝাড়তে লাগলো, কারণ ট্রেনারের মুখের জায়গায় তার বারবার গনের মুখটা মনে পড়ছিল। অন্যদিকে জেরিন নিজের মিষ্টি স্বভাব দিয়ে হোটেলের সব কর্মচারীর মন জয় করে নিয়েছিল, এমনকি যে শিল্পী হোটেলের সাজসজ্জার কাজ করছিল সেও তার ভক্ত হয়ে গেল। রাতে বাড়ি ফিরে সে তার বাবার দেওয়া পুতুলের সাথে কথা বলছিল, আর বলছিল যে খুব শীঘ্রই তার সব স্বপ্ন সত্যি হতে চলেছে। কিন্তু পরিস্থিতি তখন জটিল হয়ে গেল যখন সেই ধার দেওয়া ডাক্তার এসে জানালো যে জেরিনের সৎ বোন তাকে রিজেক্ট করে দিয়েছে। জেরিন তাকে সাহায্য করার জন্য, আর অবশ্যই যাতে ডাক্তারবাবু তার দেওয়া ধারের টাকা ফেরত না চায়, সেজন্য বুদ্ধি দিল যে সে যেন তার সৎ মায়ের মন জয় করার চেষ্টা করে, কারণ মা আর মেয়ে দুজনে ভীষণ ক্লোজ। পরের দিন সকালে জেরিন একটা মইয়ের ওপর উঠে টেবিল ল্যাম্পের বাল্ব পাল্টাচ্ছিল, আর ঠিক তখনই গন এসে তাকে অত্যন্ত রোমান্টিক কায়দায় নিচে নামিয়ে আনলো। জেরিনের মনে হলো তারা যেন একে অপরের জন্যই তৈরি হয়েছেন। যেহেতু হোটেলের একটা বড় রাজকীয় পার্টির আয়োজন চলছিল, চামিন জেরিনকে খুব সুন্দর করে সেজেগুজে পারফেক্ট লুকে আসতে বলল। পার্টির দিন সে যখন এন্ট্রি নিল, তাকে দেখতে চমৎকার লাগছিল, কিন্তু তার সমস্ত হাসি আর নজর ছিল কেবল গনের দিকে, যা চামিনকে একদমই আনন্দ দিচ্ছিল না।
ওখানকার এক অহংকারী মহিলা জেরিনকে খোঁচা দিয়ে বলতে লাগলো যে এই মেয়ে আসলে বড়লোক শিকার করতে এসেছে। দানা ওখান থেকে বিষাক্ত সব ইঙ্গিতপূর্ণ কথা ছুটতে লাগলো। এক মেয়ে জেরিনকে জুস এনে দিতে বলল, আর জেরিন চরম অপমানিত বোধ করে মনে মনে ভাবল, আমাকে যে কোনো মূল্যে গনকে বিয়ে করতে হবে, যাতে এই সমস্ত মানুষ আমাকে চাকর বাকরের মতো ট্রিট না করতে পারে। সে যখন সেই মেয়ের জন্য মিন্ট চকোলেট নিয়ে আসছিল, মেয়েটি সেটা ছুঁড়ে ফেলে দিয়ে বলল তার এটা পছন্দ নয়। জেরিন সেটা লুফে নিতে গেল, আর ধস্তাধস্তিতে দুজনেই মেঝেতে পড়ে গেল। গন সেই অন্য বড়লোক মেয়েটার দিকে হাত বাড়িয়ে দিয়ে বলল যে আমাদের এই মেয়েটি তার নোংরা হওয়া জামা পরিষ্কার করে দেবে। জেরিন এই কথায় ভীষণ কষ্ট পেল এবং ভাবল গন তাকে ধোঁকা দিল। কিন্তু ঠিক তখনই চামিন সবার সামনে হাঁটু গেড়ে বসে বলল, আমার কিন্তু এই মিন্ট চকোলেট ভীষণ পছন্দ। এই দৃশ্য দেখে উপস্থিত সবাই পুরোপুরি হাঁ হয়ে গেল। মনে হচ্ছিল চামিন যেন সবার সামনে নিজের ভালোবাসার ইস্তেহার ঘোষণা করল। চামিনের এই কাণ্ড দেখে দানা রেগে গিয়ে তার গালে একটা কষে থাপ্পড় মারল, কিন্তু চামিন সেদিকে পাত্তাই দিল না। সে নিজের কোটটা খুলে জেরিনের গায়ে জড়িয়ে দিল এবং হাত ধরে টেনে তাকে বাইরে নিয়ে এলো। বাইরে এসে চামিন তাকে রেগে গিয়ে জিজ্ঞেস করল, তুমি ওখানে মুখ বুজেছিলে কেন? আমার সাথে তো বেশ চিৎকার করতে পারো, বাকিদের সামনে কেন প্রতিবাদ করলে না? জেরিন মুখ নিচু করে বলল, ভুলটা তো আমারই ছিল, তাই আমি কিছু বলিনি। চামিন তখন গম্ভীর গলায় বলল, এই পৃথিবীতে আমার ছাড়া অন্য কারো অধিকার নেই তোমার ওপর চিৎকার করার, কারণ আমি তোমার বস। জেরিন চামিনের এই আচমকা রূপ বদলে কিছুটা অবাক হলো এবং তাকে বলল যে তার হবু বউয়ের কাছে যাওয়া উচিত, কারণ সে ভীষণ রেগে আছে। ওয়াশরুমের ভেতর গন চামিনকে আটকে ধরল এবং মনে করিয়ে দিল যে চামিনের মতো স্ট্যাটাসের মানুষ জেরিনের মতো সাধারণ মেয়ের সাথে থাকতে পারে না। চামিন গনকে পরিষ্কার জানিয়ে দিল যে জেরিনের ব্যাপারে কথা বলার সময় যেন সম্মান বজায় রাখা হয়। গন বেশ কৌতূহলী হয়ে জিজ্ঞেস করল, এই টানটা কি স্রেফ দয়া নাকি ভালোবাসা? আমাদের রাজপুত্র তাকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলল, ক্ষমতা থাকলে নিজেই খুঁজে বের করো। এদিকে জেরিন তখন সেই অহংকারী মহিলার কাছে ক্ষমা চাইতে গিয়েছিল। মহিলাটি নিজের অহংকার দেখিয়ে বলল, ক্ষমা চাওয়া তো স্রেফ গরিবদের লক্ষণ, ভুল করার পর তারা এটাই করে, কিন্তু আমার মতো উচ্চবিত্তরা কখনো কারো কাছে মাথা নোয়ায় না। জেরিনের মনের ভেতর এক বিশাল শূন্যতা তৈরি হলো এবং সে বুঝতে পারল এই চকচকে দুনিয়াটা তার জন্য নয়। চামিন তাকে এই অবস্থায় দেখে চিন্তিত হয়ে জিজ্ঞেস করল, কি হয়েছে? জেরিন চোখের জল ফেলে স্বীকার করল যে সে ভেবেছিল এখানে এলে তার জীবনটা বদলে যাবে, কিন্তু এখন মনে হচ্ছে আগের চেয়েও খারাপ হয়ে গেছে। চামিন তার চোখের দিকে তাকিয়ে বলল, আমি তোমার স্বপ্ন সত্যি করতে সাহায্য করব, জাস্ট চোখ দুটো বন্ধ করো। আর হুট করেই বুম, চামিন তাকে একটা জোরালো কিস করে বসলো, যা দেখে আশেপাশের সবার চোখ চড়কগাছ হয়ে গেল। বাইরে আসার পর জেরিন তখনও ঘোরের মধ্যে ছিল। সে তো জানতো চামিন তাকে অপছন্দ করে। চামিন তাকে বুঝিয়ে বলল যে সে আসলে তাকে সাহায্য করতে চেয়েছিল। সে ডিরেক্টর জেনারেল, তাই সবার সামনে তাকে কিস করার কারণে এখন বাকি পুরুষদের চোখে জেরিনের স্ট্যাটাস অনেক বেড়ে যাবে। জেরিন ভাবল চামিন হয়তো স্রেফ দয়া করে এটা করেছে, আর সে কারো করুণার পাত্রী হতে চায় না। ট্যাক্সিতে বাড়ি ফেরার সময় জেরিনের মনটা এক অজানা ভালো লাগায় দুলছিল। সে বারবার সেই কিসের কথা মনে করছিল। কৌতূহল সামলাতে না পেরে সে ট্যাক্সি ড্রাইভারকে জিজ্ঞেস করল, একটা পুরুষ কি কোনো অনুভূতি ছাড়াও কোনো মেয়েকে কিস করতে পারে? ড্রাইভার ব্যাটা আবার উল্টো বুঝে বসে বলল, এমন লম্পট ছেলেকে পেলে আমি নিজেই পিটায় সোজা করে দেব। অন্যদিকে চামিনও নিজের রুমের ভেতর ছটফট করছিল। সেও সেই কিসের মুহূর্তটা মাথা থেকে বের করতে পারছিল না। বারবার প্রতিটা ডিটেইল তার চোখের সামনে ভেসে উঠছিল এবং সে জেরিনকে নিয়ে কল্পনা করা শুরু করে দিয়েছিল। বাড়ি ফিরতেই দেখা গেল সেই তরুণ ডাক্তার জেরিনের বুদ্ধি মেনে বাড়ির সবাইকে উপহার দিয়ে পটানোর চেষ্টা করছে, কিন্তু পরিবেশটা বেশ থমথমে ছিল, কারণ সৎ বোনেরা তাকে পাত্তা দিচ্ছিল না। এক বোন জেরিনকে ফ্যাকাশে দেখে এক থালা খাবার এগিয়ে দিল যাতে সে অসুস্থ না হয়ে পড়ে। পরের দিন সকালে চামিনের সামনে যেতে জেরিন বেশ অস্বস্তি বোধ করছিল, কিন্তু চামিন একদম কুল কায়দায় জানালো যে এটা নিয়ে এত লুকোচুরির কিছু নেই, এটা স্রেফ একটা কিস ছিল। জেরিন চামিনের এত ক্যাজুয়াল বিহেভিয়ার দেখে মনে মনে একটু চটল, তবে মুখে মিলিয়ে বলল, হ্যাঁ তুমি ঠিকই বলেছ, এটা তেমন কিছুই না। সে নিজের কাজে মন দিতেই গন এসে তার সাথে খুব ফ্রেন্ডলি আর অমায়িক আচরণ করা শুরু করলো। হুট করে গন তাকে নিজের স্টুডিওতে আসার আমন্ত্রণ জানালো এবং জেরিনও আর কিছু না ভেবে রাজি হয়ে গেল। কিন্তু জেরিন জানতো না যে গন আসলে এই কাজটা চামিনকে উত্ত্যক্ত করার জন্য করছে। বোকা মেয়েটা উল্টে চামিনকে গিয়ে সব গল্প শুনিয়ে দিল। চামিন তো বিশ্বাসই করতে পারছিল না যে মেয়েটা সত্যিই গনের স্টুডিওতে যাচ্ছে। যাওয়ার আগে জেরিন একটু মজা করার জন্য চামিনের একদম কাছে গিয়ে পরীক্ষা করতে চাইল যে সে আবার কিস করতে চায় কি না, কিন্তু চামিন নার্ভাস হয়ে পিছিয়ে গেল এবং মানা করে দিল। তবে সে যে হিংসে করছে সেটা লুকাতে চামিন নিজেই জেরিনকে শপিংয়ে নিয়ে গেল গনের ডেটের জন্য সুন্দর জামা কিনে দিতে। কিন্তু একটা পর একটা জামা ট্রায়াল দেওয়ার পর তাদের মধ্যে মারাত্মক ঝগড়া লেগে গেল, কারণ চামিনের মতে জেরিনের ফ্যাশন সেন্স একদম জিরো। গনের স্টুডিওতে পৌঁছানোর পর গন তাকে চমৎকার সব খাবার দিয়ে আপ্যায়ন করলো এবং খুব যত্ন নিল। যখন সে জানতে পারল যে জেরিন আঁকতে ভালোবাসে, সে তাকে নিজের প্যাশন নিয়ে এগিয়ে যাওয়ার জন্য অনুপ্রাণিত করলো। জেরিন মন খারাপ করে বলল, আমার ব্যাকগ্রাউন্ড এমন নয় যে আমি স্বপ্ন দেখার সাহস করতে পারি, আমাকে টাকা উপার্জনের জন্য খাটতে হয়। গন তখন নিজের অতীত শেয়ার করে বলল যে সেও একসময় খুব গরিব ছিল এবং সে জেরিনকে একটা নতুন অ্যানিমেশন প্রজেক্টে একসাথে কাজ করার অফার দিল। জেরিনের জীবনে এই প্রথম মনে হলো কেউ একজন তার প্রতিভার ওপর ভরসা রাখছে
এদিকে চামিনের অফিস রুমে বসে মাথা খারাপ হওয়ার দশা। তার চোখের সামনে বারবার জেরিন আর গনের কাছাকাছি আসার দৃশ্য ভেসে উঠছিল এবং তীব্র হিংসা তাকে কুড়ে কুড়ে খাচ্ছিল। এরপর দানা এসে জেরিনকে একটা মিথ্যা গল্প শোনালো যে সে আর চামিন নাকি প্ল্যান করেছে জেরিনকে গনের সাথে সেট করে দিয়ে সিন্ডারেলা বানিয়ে দেবে। চামিন জেরিনকে মন মরা দেখে জিজ্ঞেস করতে গেল কি হয়েছে, কিন্তু জেরিন রেগে গিয়ে বলল, আপনার এত খবর নেওয়ার দরকার নেই, বলে তাকে একা ফেলে চলে গেল। সেই রাতেই বাড়ি ফেরার পথে দুই গুন্ডা এসে জেরিনকে অপহরণ করার চেষ্টা করলো। জেরিন নিজের ব্যাগ থেকে সেলফ ডিফেন্স স্প্রে বের করলো ঠিকই, কিন্তু তাড়াহুড়ো করতে গিয়ে নিজের চোখেই স্প্রে করে বসলো এবং গুন্ডারা তাকে গাড়িতে তুলে নিয়ে গেল। ওদিকে জেরিনের বান্ধবী তাকে না পেয়ে চামিনের কাছে খোঁজ নিতে এলো। চামিন জানালো সে তো অনেক আগেই বেরিয়ে গেছে। বিপদের আঁচ পেয়ে চামিন তক্ষুনি গাড়ি নিয়ে বের হলো। এদিকে গাড়ির ভেতর জেরিন গুন্ডাদের সাথে ডিল করার চেষ্টা করছিল। সে বলল, আমার ফ্যামিলি খুব গরিব, তারা কোনো মুক্তিপণ দেবে না। কিন্তু গুন্ডারা জানালো তারা টাকার জন্য আসেনি, তারা আসলে জেরিনের মাথার চুল কেটে তাকে টেকো বানিয়ে দিতে এসেছে। জেরিন চরম ভয় পেয়ে নিজের ফোনের ভয়েস কমান্ড ব্যবহার করে বান্ধবীর কাছে একটা মেসেজ পাঠিয়ে দিল। চামিন সেই লোকেশন ট্র্যাক করে নিজের ছোটবেলার এক ট্রমার কথা মনে করতে করতে পাগলের মতো গাড়ি ছুটিয়ে সেখানে পৌঁছালো। একদম সঠিক সময়ে এন্ট্রি নিয়ে সে গুন্ডাদের এক হাত দেখে নিল এবং জেরিনকে উদ্ধার করলো। মার খাওয়ার পর গুন্ডারা স্বীকার করলো যে তারা আসলে দানার মামাতো ভাই। দানা স্রেফ জেরিনকে একটু ভয় দেখাতে চেয়েছিল। কিন্তু আমাদের মেয়ে তো ছেড়ে দেওয়ার পাত্রী নয়। সে ওই গুন্ডাদের আইব্রো ব্লেড দিয়ে কামিয়ে দিল, কারণ তারা তার চুল কাটার হুমকি দিয়েছিল। শুধু তাই নয়, সে তাদের সেই টেকোভ্রুর ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় আপলোড করে দিল প্রতিশোধ নেওয়ার জন্য। বাড়ি ফিরতেই জেরিন দেখল আরেক নতুন গ্যারাকল তৈরি হয়ে আছে। সেই ডাক্তারবাবু যাকে সে বুদ্ধি দিয়েছিল সে আসলে তার সৎ বোনকে ধোঁকা দিয়ে অন্য মেয়ের সাথে লটরপটর করছিল। বাড়ির সবাই যখন তাকে চেপে ধরল, সে নিজের দোষ ঢাকতে জেরিনের ওপর দায় চাপিয়ে বলল যে জেরিন নাকি টাকা খেয়ে তাকে এই বুদ্ধি দিয়েছিল। সৎ বোনেরা আর মা রেগে গিয়ে জেরিনকে আক্রমণ করলো এবং বলতে লাগলো যে সে একটা লোভী মেয়ে, যে টাকার বাইরে কিচ্ছু বোঝে না। এই ঝগড়ার মাঝেই একটা বড় সত্যি সামনে এলো যে জেরিনের বাবা আসলে খুব গরিব ছিলেন আর তার সৎ মায়েরই আসলে সব টাকা পয়সা ছিল। অন্যদিকে চামিন দানাকে ডেকে চরম ধমক দিল। দানা খুব নির্লজ্জের মতো ভান করছিল, যেন সে এই অপহরণের ব্যাপারে কিচ্ছু জানে না। কিন্তু চামিন ভালো করেই জানতো যে দানা মিথ্যা বলছে। সে পরিষ্কার ভাষায় জানিয়ে দিল যে এরপর যদি সে জেরিনের আশেপাশেও আসার চেষ্টা করে তবে সে এই এনগেজমেন্ট তক্ষুনি ভেঙে দেবে। বাড়ির লোকের ওপর রাগ করে জেরিন তার বাবার সেই পুরনো ভাঙা কুড়ে ঘরে এসে আশ্রয় নিল। বাইরে তখন হাড় কাঁপানো ঠান্ডা আর ঘরের ভেতর পাতলা কাঁথা গায়ে দিয়ে সে কোনো মতে টিকে থাকার চেষ্টা করছিল। সকাল হতেই দেখল ঘরের লাইনে কোনো জল নেই। সে নিজের ভাগ্যকে গালমন্দ করতে লাগলো যে জীবনটা তার সাথে এতটা অন্যায় কেন করছে। এরপর সে তাড়াহুড়ো করে অফিসে পৌঁছালো এবং দেখল চামিন অফিসের সব স্টাফদের সেলফ ডিফেন্সের ট্রেনিং দিচ্ছে। জেরিনও সুযোগ বুঝে ট্রেনিংয়ে যোগ দিল এবং প্র্যাকটিসের উসিলায় দুজনে একে অপরকে বেশ কয়েকটা ঘুষি আর লাথি মেরে নিজেদের রাগ উগরে নিল। ঠিক তখনই গন সেখানে এসে হাজির হলো এবং জেরিনকে বলল যে গতদিন স্টুডিওতে তার সাথে সময়টা দারুণ কেটেছে। তারা দুজনে বেশ কিছুক্ষণ হাসিমুখে গল্প করলো। তাদের চলে যাওয়ার পর চামিন গোয়েন্দার মতো জেরিনের কাছে এসে জানতে চাইলো তাদের মধ্যে কী কথা হচ্ছিল। চামিনকে আরও একটু জ্বালানোর জন্য জেরিন বলল যে গন নাকি তার প্রতি বেশ ইন্টারেস্টেড। চামিন তখন অবজ্ঞার সুরে বলল, ওসব বড়লোকদের কথায় ভলো না, গন আসলে গরিব মানুষদের মনে মনে ঘৃণা করে, ও আমার মতো উদার মনের মানুষ নয়। জেরিন তখন চামিনকে একটা চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলল, তুমি যদি সত্যিই এতটাই মাটির মানুষ হও তবে আজ রাতটা আমার সাথে আমার সেই ভাঙা কুড়ে ঘরে কাটিয়ে দেখাও। চামিন নিজের অহংকার ধরে রাখতে জেরিনের সাথে সেই কুড়ে ঘরে এলো। সেখানে গ্যাসের কানেকশন না থাকায় তারা বাইরে এসে প্লাস্টিকের টেবিলে বসে নুডলস রান্না করে খাওয়া শুরু করলো। এই রোমান্টিক পরিবেশে জেরিন চামিনের কাছে নিজের মনটা হালকা করলো। সে বলল যে তার সৎমার বোনেরা আসলে খারাপ নয়, তারা কখনো তাকে নির্যাতন করেনি। সে নিজেই ছোটবেলা থেকে নিজেকে গুটিয়ে রেখেছিল। চামিন অত্যন্ত কোমলভাবে তাকে সান্ত্বনা দিল। এদিকে সৎ বোন সেই লম্পট ডাক্তারের চেম্বারে গিয়ে তাকে পিটায় তক্তা বানিয়ে দিল। সে চিৎকার করে বলল, আমার বোনের মন ভেঙে আর জেরিনকে টাকা দিয়ে কেনার চেষ্টা করার ফল হাতে নাতে পেয়ে গেছিস। সে ডাক্তারের মুখের ওপর সব টাকা ছুড়ে দিয়ে বলল, এরপর যদি তোকে আমাদের আশেপাশে দেখি তবে তোর কপালে আরও দুঃখ আছে। কুড়ে ঘরের ভেতর চামিন আর জেরিন ঠান্ডা একদম জমে যাচ্ছিল। আবহাওয়ার রিপোর্টেও জানানো হলো আজ রাতের তাপমাত্রা মাইনাসে নেমে যাবে। জেরিন একটু অনুতপ্ত হয়ে চামিনকে চলে যেতে বলল, কিন্তু চামিন তাকে এই ঠান্ডার মধ্যে একা ফেলে যেতে রাজি হলো না। হুট করেই তারা কল্পনা করলো যে পরের দিন সকালে পুলিশ এসে তাদের দুটো জমে যাওয়া বরফের লাশ উদ্ধার করছে। এই ভয়ে তারা আর ওখানে না থেকে সোজা চামিনের বিশাল রাজপ্রাসাদ বরঞ্চ চামিনের বাড়িতে চলে এলো। জেরিন সেখানে গিয়ে একটা গরম জলের শাওয়ার নেওয়ার সুযোগ হাতছাড়া করলো না, কিন্তু বাথরুমে ঢুকে সে জলের কলটা আর বন্ধ করতে পারছিল না। চামিন তার চিৎকার শুনে বাথরুমের ভেতর ঢুকে সাহায্য করতে গেল, কিন্তু মেঝেতে পা পিছলে দুজনে একেবারে মুখোমুখি আছড়ে পড়ল। তাদের মধ্যকার দূরত্ব একদম কমলো এবং এক চরম রোমান্টিক মুহূর্ত তৈরি হলো। ঠিক তখনই সৎবোনের ফোন এলো। সে জেরিনকে বাড়ি ফিরে আসতে বলল, কারণ সে চলে যাওয়ার পর থেকে মা এক দানাদার খাবারও মুখে তোলেনি। জেরিন চামিনকে এই সব কিছুর জন্য ধন্যবাদ জানিয়ে বিদায় নিতে চাইল, কিন্তু চামিন তাকে হাত ধরে আটকে রেখে রিকোয়েস্ট করলো যেন সে চলে না যায়। কিন্তু জেরিন তাকে বোঝালো যে এখন তার পরিবারের কাছে ফিরে যাওয়ার এবং ভুল বোঝাবুঝির অবসান ঘটানোর সঠিক সময়। বাড়ি ফিরে সে দেখল তার মা আর বোনেরা মদ্যপ অবস্থায় বসে আছে।
জেরিন তাদের কাছে গিয়ে মন থেকে ক্ষমা চাইল। সে স্বীকার করল যে সে নিজেই এতদিন খুব সংকীর্ণ মানসিকতার পরিচয় দিয়েছে এবং ভেবেছে তারা কখনো এক হতে পারবে না। সবাই কাঁদতে কাঁদতে একে অপরকে জড়িয়ে ধরল এবং অতীতের সব অভিমান ভুলে গেল। এদিকে চামিনের বাবা তখনও হাসপাতালেই ছিলেন, তবে কোনো অসুস্থতার জন্য নয়। স্রেফ চামিনকে ব্ল্যাকমেইল করে দানার সাথে বিয়ে দেওয়ার জন্য সে এই সস্তা নাটকের আশ্রয় নিয়েছিল। এখানে একটা বড় ফ্ল্যাশব্যাক সামনে আসে যে চামিনের মা ও একসময় এমন এক সিন্ডারেলাই ছিলেন। সে চামিনের বাবাকে ভালোবেসে বিয়ে করেছিলেন, কিন্তু চামিনের ঠাকুমা তাকে চরম ঘৃণা করতেন। চামিনের ঠাকুমা চামিনের মায়ের বিরুদ্ধে একটা মিথ্যা পরকীয়ার অপবাদ রটিয়ে তাকে বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছিলেন এবং নিজের ছোট সন্তান চামিনকে ছাড়াই তাকে চলে যেতে বাধ্য করেছিলেন। এই কারণেই চামিনের মনে একটা গভীর ক্ষত তৈরি হয়েছিল এবং সে ভাবত তার মা তাকে ফেলে চলে গেছে। পরের দিন ক্রিসমাস ট্রির লাইটিং অনুষ্ঠানের জন্য সবাই চন্দাং হোটেলে জড়ো হয়েছিল। সেই অহংকারী বড়লোক মেয়েটা দানার সাথে দাঁড়িয়েছিল। সে ইচ্ছে করে জেরিনের পায়ের কাছে চা ছুঁড়ে ফেলে তাকে অপমান করার চেষ্টা করল। জেরিন রাগ সামলে চারপাশটা পরিষ্কার করার জন্য মুছনি আনতে গেল, কিন্তু মেয়েটা তাকে আরও খোঁচা দিয়ে বলল, বড়লোক ছেলেদের অ্যাটেনশন পাওয়ার জন্য এই মেয়ে কত নাটকই না করতে পারে। ঠিক তখনই জেরিনের মনে পড়ে গেল চামিনের সেই গোল্ডেন মেডেল উপদেশ, কেউ যদি তোমাকে বিনা কারণে অপমান করে তবে মুখ বুজে সহ্য করবে না, সপাটে জবাব দেবে। জেরিন আর এক সেকেন্ডও নষ্ট না করে সেই মেয়ের মুখোমুখি দাঁড়িয়ে এমন ধমক দিল যে মেয়েটা ভয়ে ল্যাজ গুটিয়ে পালালো। এবার গণ এসে জেরিনের পাশে দাঁড়ালো এবং সবার সামনে সাক্ষ্য দিল যে জেরিন স্রেফ নিজের আত্মরক্ষার জন্য প্রতিবাদ করেছে। চামিন দূর থেকে গণের এই বাড়াবাড়ি রকমের কেয়ারিং মনোভাব দেখে হিংসেও জ্বলছিল। জেরিন চামিনকে বোঝানোর চেষ্টা করলো যে গণের প্রতি তার কোনো ফিলিংস নেই, কিন্তু চামিন নিজের টক্সিক রূপ দেখিয়ে বলতে লাগলো যে তুমি আসলে আমাদের দুজনের ফিলিংস নিয়ে খেলছো। ওয়াশরুমের ভেতর চামিনগণকে উস্কানি দিতে এই দুজনের মধ্যে একেবারে বাচ্চাদের মতো হাতাহাতি শুরু হয়ে গেল। তারা মারামারি করতে করতে পুরো হোটেলের লবিতে চলে এলো। জেরিন তাদের থামাতে গিয়ে এক ঝাড়ুর বাড়ি দিয়ে চামিনের মাথা ফাটালো আর অন্য এক মহিলা এসে গণের পিঠে ধুমধাম কয়েকটা লাথি কষালো। চামিন মাথা চেপে ধরে জেরিনের ওপর চিৎকার করে বলতে লাগলো, তুমি আমাকে কেন মারলে? জেরিনও তার এই ইম্যাচিউর বিহেভিয়ারের জন্য তাকে আচ্ছা করে শোনালো। চামিন নিজের ইগোতে চোট পেয়ে মনে করিয়ে দিল যে সে এখনও তার বস। বরাবরের মতো তাদের ঝগড়াটা আবার জমে উঠল। লবি থেকে বের হতেই জেরিনের দেখা হলো সেই রহস্যময়ী মহিলার সাথে যে গণকে পিটিয়েছিল। আর তখনই এক বিশাল টুইস্ট সামনে এলো। এই মহিলাই আসলে চামিনের হারিয়ে যাওয়া আসল মা। মহিলাটি দীর্ঘশ্বাস ফেলে জেরিনের কাছে নিজের অতীতের সেই করুণ গল্পটা শোনালো যে কিভাবে চামিনের ঠাকুমা তাকে একটা মিথ্যা অপবাদ দিয়ে চামিনের জীবন থেকে দূরে সরিয়ে দিয়েছিলেন। জেরিন আর দেরি না করে চামিনকে টেনে নিয়ে এলো তার মায়ের সামনে। চামিন যখন জানতে পারল এই মহিলাই তার জন্মদাত্রী মা, সে পুরোপুরি SHOCকে ইডি হয়ে গেল। জেরিন তাকে সবটা বোঝানোর আপ্রাণ চেষ্টা করতে লাগলো, কিন্তু চামিন তখন ক্ষোভে আর অভিমানে অন্ধ হয়ে গিয়েছিল। সে কাঁদতে কাঁদতে বলতে লাগলো, এই মহিলা আমাকে কখনো ভালোবাসেনি, এখন নিশ্চয়ই আমাদের টাকা পয়সার লোভে ফিরে এসেছে। জেরিন তাকে শক্ত করে জড়িয়ে ধরে শান্ত করলো এবং আশ্বস্ত করলো যে তার মা তাকে কতটা ভালোবাসে। চামিন নিজেকে সামলে নিয়ে মায়ের বুকে ঝাঁপিয়ে পড়ল এবং তাদের মধ্যকার দীর্ঘ 20 বছরের দূরত্বের অবসান ঘটল। চামিন জেরিনকে একান্তে ডেকে নিয়ে আরেকটা শক্ত জড়িয়ে ধরার অনুরোধ করল এবং মনে মনে সিদ্ধান্ত নিল সে এই মেয়েকে কখনো নিজের জীবন থেকে হারাতে দেবে না, কারণ জেরিনই একমাত্র মানুষ যে তাকে নিঃস্বার্থভাবে ভালোবাসে। পরের দিন রাতে চামিন খুব সুন্দর একতরা ফুল আর একটা দামি গিফট কিনে জেরিনের বাড়ির দিকে যাচ্ছিল, কিন্তু মাঝপথেই তার দেখা হয়ে গেল সেই খিটখিটে দানা বা তার হবু বউয়ের সাথে। চামিনের হাতের গিফট দেখে দানা রেগে আগুন হয়ে গেল এবং জিজ্ঞেস করলো এই সব কার জন্য নিয়ে যাওয়া হচ্ছে। চামিন আর কোনো লুকোচুরি না করে সরাসরি স্বীকার করলো যে সে জেরিনকে ভালোবাসে। দানা তখন কুটিল হাসি হেসে বলল, যাক, অবশেষে তোমার একটা উইক পয়েন্ট খুঁজে পাওয়া গেল। তুমি যদি এই বিয়েতে রাজি না হও তবে আমি ওই গরিব মেয়েটার জীবন এমনভাবে তছনছ করে দেব যে সে আর মুখ দেখানোর যোগ্য থাকবে না। চামিনের মনের ভেতর এক তীব্র ভয় চেপে বসল, কারণ সে ছোটবেলায় দেখেছে কিভাবে গুজবের মাধ্যমে তার মায়ের জীবনটা ধ্বংস করে দেওয়া হয়েছিল। সে জেরিনকে বাঁচানোর জন্য দানার শর্তে রাজি হতে বাধ্য হলো। পরের দিন সকাল সকাল চামিন চন্দাং হোটেলে এসে অ্যানাউন্স করলো যে খুব শীঘ্রই এই হোটেলে একটা রাজকীয় বিয়ের সানাই বাজতে চলেছে। সবাই বেশ সারপ্রাইজড হয়ে জিজ্ঞেস করলো, পাত্রী কে? ঠিক তখনই দানা রাজকীয় ভঙ্গিতে এন্ট্রি নিয়ে জানালো যে পাত্রী স্বয়ং সে নিজে। জেরিন এই কথা শুনে পুরোপুরি SHOCকে ইডি হয়ে গেল। সে কিছুতেই মেলাতে পারছিল না যে চামিন কিভাবে দানাকে বিয়ে করতে পারে। তার মনে হলো সে চামিনকে ভালোবেসে নিজের জীবনের সবচেয়ে বড় ভুলটা করেছে এবং চামিন আসলে তার ইমোশন নিয়ে স্রেফ খেলা করছিল। পরের দিন কর্মচারীরা অফিসে এসে দেখলো হোটেলের মেইন গেটে একটা নোটিশ ঝুলছে যে হোটেল আপাতত বন্ধ থাকবে। সবাই ভাবলো চামিন হয়তো নিজের বিয়ের শপিং আর প্রস্তুতি নিয়ে ব্যস্ত আছে। জেরিন আর নিজের ভেতরের ক্ষোভ সামলাতে পারল না। সে সোজা চামিনের বাড়ি চলে গেল চামিনকে এই বিয়েটা না করার জন্য অনুরোধ করতে, কিন্তু চামিন তার চিরচেনা সেই শীতল আর নিষ্ঠুর রূপ নিয়ে বলল, এখান থেকে দূর হও জেরিন, কোনো ধনী ছেলেকে পটিয়ে বড়লোক হওয়ার যে স্বপ্ন তুমি দেখেছিলে সেটা ভুলে যাও। জেরিন এই চরম অপমানে আর নিজেকে ধরে রাখতে পারল না। সে চামিনের গালে সপাটে এক থাপ্পড় কষিয়ে দিল এবং কাঁদতে কাঁদতে ওখান থেকে চলে গেল। সেই রাতেই দানার বাবা চরম ক্ষিপ্ত হয়ে চন্দাং হোটেলে এসে ভাঙচুর শুরু করলো এবং চামিনকে কষে কয়েকটা ঘুষি মারল, কারণ চামিন শেষ মুহূর্তে এসে দানার সাথে বিয়েটা ক্যান্সেল করে দিয়েছে এবং কোনো ব্ল্যাকমেইল বা হুমকির কাছে মাথা নত করেনি। কয়েকদিন পর জেরিনের নামে একটা কুরিয়ার পার্সেল এলো।
পার্সেলটা খুলতেই সে ভেতরে দেখতে পেল চামিনের নিজের হাতে আঁকা তার একটা চমৎকার স্কেচ আর সাথে একটা চিঠি। চিঠিতে চামিন লিখেছে, আমি তোমাকে কখনো কোনো অসহায় সিন্ডারেলা হিসেবে দেখিনি জেরিন, তুমি আমার চোখের এক লড়াকু যোদ্ধা। ঠিক তখনই হোটেলের এক কলিগের ফোন এলো। সে জানালো যে হোটেল কোনো ছুটির জন্য বন্ধ হয়নি, বরং চন্দাং হোটেল পুরোপুরি দেউলিয়া হয়ে গেছে। জেরিন আর ঘরে বসে থাকতে পারল না। সে একছুটে হোটেলের দিকে রওনা দিল আসল ঘটনা দেখার জন্য। হোটেলের অন্ধকার লবিতে ঢুকতেই সে একটা খটখট শব্দ শুনতে পেল। চোর ভেবে সে বেশ ভয় পেয়ে গিয়েছিল, কিন্তু লাইট জ্বলতেই দেখল সেখানে চামিন বসে আছে। জেরিন তার কলার চেপে ধরে চিৎকার করে বলতে লাগলো, তুমি কেন আমার কাছ থেকে এইসব বড় বড় সত্যি লুকিয়ে রাখলে? আর এক মুহূর্ত নষ্ট না করে সে চামিনের চোখের দিকে তাকিয়ে নিজের ভালোবাসার কথা স্বীকার করে নিল। চামিন একটা ম্লান হাসি হেসে বলল, আমি এখন পুরোপুরি রাস্তায় বসে গেছি জেরিন, আমার কাছে তোমাকে দেওয়ার মতো একটা ফুটি করিও অবশিষ্ট নেই। জেরিন চামিনের গালে হাত রেখে নরম গলায় উত্তর দিল, তাতে আমার কিচ্ছু যায় আসে না। তোমার কাছে এক আনা পয়সা না থাকলেও আমি সারা জীবন তোমার হাত ধরে পাশে থাকতে চাই। জেরিন চামিনকে নিজের বাড়িতে নিয়ে এলো এবং তার মা আর বোনেরা চামিনকে অত্যন্ত উষ্ণ অভ্যর্থনা জানিয়ে ঘরের জামাইয়ের মতো বরণ করে নিল। সেদিন রাতে তারা একই ঘরে একসাথে ঘুমালো এবং সকাল হতেই যখন তাদের চোখ খুলল, তারা দেখল বাড়ির সবাই দরজার ফাঁক দিয়ে তাদের দিকে মিটিমিটি হেসে তাকিয়ে আছে। দুজনেই চরম নার্ভাস আর লজ্জায় লাল হয়ে গেল। সৎমা চামিনের জন্য সকালের এক রাজকীয় ব্রেকফাস্টের আয়োজন করেছিল এবং চামিন প্রতিটা পদের স্বাদ নিয়ে বলতে লাগলো যে এতখানি ভালোবাসা দিয়ে রান্না করা খাবার সে নিজের জীবনে কখনো খায়নি। এই সমস্ত ঘটনার পর চামিন হাসপাতালে তার বাবার সাথে দেখা করতে গেল, আর তখনই গল্পের আসল রহস্য উন্মোচিত হলো। চামিনের প্রাক্তন শ্বশুরের সেই মারধরের পর তার বাবা চামিনের আসল ফিলিংসটা বুঝতে পেরেছিলেন। সে চামিনকে পরীক্ষা করার জন্য একটা চাল চেলেছিলেন। সে দেখতে চেয়েছিলেন যে চামিন যখন একদম নিঃস্ব আর গরিব হয়ে যাবে তখনও জেরিন তাকে একইভাবে ভালোবাসে কিনা। আর জেরিন এই পরীক্ষায় 100তে 100 পেয়ে পাশ করেছে। ঠিক তখনই চামিনের মাও সেখানে এসে হাজির হলো এবং অবশেষে বাবা আর মায়ের মধ্যকার দীর্ঘ বছরের ভুল বোঝাবুঝির অবসান ঘটল। চামিনের বাবা চামিনকে আবার হোটেলের দায়িত্ব বুঝিয়ে দিলেন এবং ফ্যামিলির সমস্ত ব্যাংক অ্যাকাউন্ট আবার তার নামে ট্রান্সফার করে দিলেন, কারণ তারা এখন অতীতের সেই হারিয়ে যাওয়া সুন্দর সময়গুলো একসাথে কাটাতে চান। এদিকে দানা তখনও সেই গণৎকারের চক্করে ঘুরপাক খাচ্ছিল নিজের আসল ভালোবাসার মানুষের খোঁজ পাওয়ার জন্য। অন্যদিকে জেরিনের ফোনে একটা বড় অ্যানিমেশন প্রোডাকশন কোম্পানি থেকে কল এলো। তারা জানালো যে জেরিনের আঁকা স্কেচ আর স্টোরি তাদের ভীষণ পছন্দ হয়েছে এবং তারা তাকে একটা বড় প্রজেক্টের লিড অ্যানিমেটর হিসেবে কাজ করার অফার দিচ্ছে। জেরিন খুশিতে আত্মহারা হয়ে চামিনের বুকে জড়িয়ে ধরল এবং অবশেষে সে তার বাবার চিঠির সেই লাইনের আসল অর্থ বুঝতে পারল। বাবা লিখেছিলেন, এমন এক জীবনসঙ্গী খুঁজে নিতে যে তোমার চলার পথকে সহজ করবে এবং তোমাকে সফল হতে সাহায্য করবে, কোনো টাকা পয়সার ব্যাংক ব্যালেন্স নয়। কয়েক মাস পর সৎমা এক ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দিল এবং পুরো পরিবারে এক খুশির বন্যা বয়ে গেল। সময়ের সাথে সাথে জেরিনও নিজের ক্যারিয়ারে চরম সফল হলো এবং দেশের অন্যতম নামকরা একজন অ্যানিমেশন ডিরেক্টর হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করলো। এখন তারা দুজনে এক ছাদতলায় পরম সুখে দিন কাটাচ্ছে। এই চমৎকার গল্পের একদম শেষ দৃশ্যে দেখা যায় চন্দাং হোটেলের বিশাল অডিটোরিয়ামে সবাই একসাথে বসে জেরিনের তৈরি সেই প্রথম অ্যানিমেশন মুভিটা দেখছে। মুভিটার থিম ছিল সিন্ডারেলাকে নিয়ে, যেখানে জেরিন তার নিজের ভয়েস ওভারে বলছিল যে আমাদের সব সময় নিজের খুশির পেছনে ছোটা উচিত এবং মনে রেখো আমরা প্রত্যেকেই কিন্তু নিজের জীবনের আসল প্রোটাগনিস্ট বা প্রধান চরিত্র। আর এভাবেই আমাদের এই সুন্দর এবং মিষ্টি রোমান্টিক ভালোবাসার গল্পের এখানেই সমাপ্তি ঘটল।